have added the productive cough, that is sputum production. And sputum, it is most of the time it is mucoid, and sometimes it is purulent. And when it is purulent, when the dyspnea is more troublesome. So it indicates that at the baseline there is a disease, but sometimes the disease becomes a bit worse when the dyspnea becomes severe and the sputum becomes purulent to mucoid to purulent. So this is the change. Okay, and there is no diurnal variation, there is no seasonal variation. It indicates that this is not asthma, and there is no relation of the symptoms with posture. That means it also indicates there is no heart failure. There is no family history of similar illness. He is a smoker with 30 pack years smoking history. So this is very important if the diagnosis is COPD. So in asthma patient, there can be smoking history, but in a COPD patient, there must be a smoking history. Without the history of smoking, you just cannot call it a COPD. Okay. হ্যাঁ ভাই, হ্যালো, ক্লাস করতেছে তো অনলাইনে, ক্লাস করি অনলাইনে। So just না না, like ক্লাস করতেছি, asthma, ক্লাস। we did the same thing, but here হুম in হুম। most of the cases of COPD, you will find আচ্ছা polycythemia. আচ্ছা। Remember, this is reactive polycythemia as আচ্ছা there আচ্ছা, is ঠিক আছে। chronic hypoxia. So to counteract the hypoxia, হুম। blood tries to produce more আচ্ছা RBCs. This is the আচ্ছা, ঠিক reactive আছে। polycythemia. So in COPD patients, most of the cases you will find polycythemia. So don't just say that the patient has mild anemia মামা, as like any patient cases. আপনাদের একটা নেচার হচ্ছে যে ক্লাস করি টেন্ডেন্সি বাসায়। যে কোনো কেস পেলে দ্য পেশেন্ট হ্যাজ মাইল্ড অ্যানিমিয়া এটা অ্যাড করে দেয়া। এই সিওপিডি পেশেন্ট বিকালে গুলোর যাবো ক্ষেত্রে না। খেয়াল রাখতে হবে ওদের কিন্তু পলিসাইথেমিয়া থাকা উচিত। মাইল্ড অ্যানিমিয়া সেখানে আপনি অ্যাড করতে যাওয়ার আগে একবার দেখে নিয়েন আসলে অ্যানিমিয়া আছে কিনা। মোস্ট অফ দ্য কেসেস ইউ উইল ফাইন্ড পলিসাইথেমিয়া, এবং যদি থাকে সেটা অ্যাড করে নিবেন। পরীক্ষায় অবশ্যই প্রেজেন্ট করার সময় পলিসাইথেমিয়াটা বলবেন। কেন বলবেন? বিকজ তখন এটার অ্যান্সার আপনি জানেন। দিস পেশেন্ট হ্যাজ পলিসাইথেমিয়া because there is hypoxia. This is reactive polycythemia. So bone marrow wants to produce more RBCs to compensate for the reduced oxygen in the air. So এই জিনিসটা আপনি যে জানেন, এই জিনিসটা আপনি খুঁজেছেন, এটা খুব ভালো একটা ইমপ্রেশন ক্যারি করবে পরীক্ষায়। আর বাকি জিনিসগুলো একই রকম। দেন এক্সামিনেশনে আপনি একটু চেঞ্জেস পাবেন, যেটা হচ্ছে ইন্সপেকশনে কিছু চেঞ্জ পাওয়া যায়। সাধারণত কমন যে চেঞ্জ পাওয়া যায় সেটা হচ্ছে ব্যারেল চেস্ট। এই ব্যারেল চেস্ট খুব ইম্পর্টেন্ট, এটা পাওয়া যায়। আদৌ যে কিছু সিওপিডির সাইন আছে যেরকম বার্স্ট লিপ ব্রিদিং, ট্রাকিয়াল টাগ, এই জিনিসগুলা আসলে সবসময় পাওয়া যায় না। তো পেলে ভালো, না পেলে কোনো অসুবিধা নাই। আপনারা পরীক্ষার হলে খুব একটা ঝামেলা করেন না, বলবেন আমি খুঁজেছি পাইনি। এটা আপনাদের জন্য সেফ। কিন্তু ব্যারেল চেস্টটা একটা দূর থেকে দেখা যায়, তো এটাকে ডিরেক্টলি ইগনোর করা যাবে না। এই জন্য আপনি একটু খেয়াল করেন যদি ব্যারেল চেস্ট পান, এটা অবশ্যই এক্সামিন এই সাইলেন্ট ফিচারে উল্লেখ করতে হবে, এক্সামিনেশনে উল্লেখ করতে হবে। A percussion note was resonant with upper border of liver dullness at 7th intercostal space along the midclavicular line. তাহলে খেয়াল করেন এখানে কিন্তু লিভার ডালনেস এর আপার বর্ডারটা a bit low down. It is supposed to be 5th or 6th intercostal space in the over the right midclavicular line. But here uh, it is a bit low down. It is found in the 7th intercostal space. So এই লো ডাউনটার কারণটা হচ্ছে যে দেয়ার ইজ হাইপার ইনফ্লেশন অফ দ্য লাং। লাংস গুলো কিন্তু সাইজে বড় হয়ে যায় সিওপিডি তে, যেটা এক্সরে পাওয়া যায়। তো এই জিনিসটা খেয়াল করা হয় যে মানে আপার বর্ডার অফ লিভার ডালনেসটা ঠিক মতো দেখেছেন কিনা। এটা যদি নর্মাল জায়গায় থাকে আপনি নর্মালি বলেন, আর থাকলে যেন আপনি মিস না করেন। জাস্ট দুইটা জিনিস আমি এক্সট্রা বললাম তাইলে, যে একটু আনকমন খেয়াল করি না আমরা। একটা হচ্ছে ব্যারেল চেস্ট, আর একটা হচ্ছে মিডলাভিকুলার লাইন। আরেকটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে অ্যাবসেন্স অফ এফেক্ট স্পিড। এটা আপনি এখন এখানে দেখবেন না, যখন কার্ডিওভাস্কুলার সিস্টেম দেখবেন ওখানে আপনি খেয়াল করবেন যে দেয়ার ইজ এফেক্ট স্পিড ইজ নট পালপেবল। এই কথাটা একটু বললে ভালো হয় যদি না পাওয়া যায়। হ্যাঁ, কারণ সিওপিডি কিন্তু একটা ইম্পর্টেন্ট হলমার্ক হচ্ছে ইম্পালপেবল এফেক্ট স্পিড, বিকজ
because of the inflation, hyperinflation of the lungs. uh, the big lung actually covers the apex. That is why apex beat is not palpable as usual. Okay. So this is the final thing, the breath sound. It is vesicular with prolonged expiration and associated with rhonchi bilaterally. So it is না লাগতো না লাগে exactly the লাগে same finding that of asthma. And then other systems, everything is normal except this, that is impalpable apex beat in cardiovascular system examination. Other things are absolutely normal. So diagnosis is COPD, and that is the important points: the dyspnea, onset at middle age, and history of smoking. There is barrel chest, impalpable apex beat, and other features of obstructive airway disease. So these two things, that is the vesicular breath sound with prolonged expiration and rhonchi, these are the classical signs of obstructive airway disease. So these two are expected to present in both asthma and COPD. So they actually cannot distinguish between asthma and COPD. Okay, these two are present in both. So our differential will be bronchial asthma and heart failure. Okay. So tell me why your case is COPD and not bronchial asthma. Why? Tell me. Anyone, please? একদম সাহস করে বলে ফেলেন। Sir, there is a positive history of smoking. ভেরি গুড। এটা প্রথমেই বলেন না, বললে খুব খারাপ হয় না, কিন্তু অ্যাজমা পেশেন্ট যদি স্মোকার হয় তাকে কি আমরা সিওপিডি বানিয়ে দিতে পারবো জোর করে? ধরেন একজনের বয়স 20 ইয়ার্স, সে হি ইজ এ স্মোকার, এখন তার 10 বছর ধরে শ্বাসকষ্ট আছে, তাকে কি আপনি সিওপিডি বানিয়ে দিতে পারবেন? তাতে হবে না, তাই না? তাহলে আপনি অন্যান্য কি পয়েন্টস আছে যেগুলো বলেন, একজন বলেন আগে। ডায়রিনাল বা সিজনাল ভেরিয়েশনটা বঙ্কিয়াল আপনার নাম বলেন, তারপর বলেন। স্যার আমার নাম অদিতি। ডায়রিনাল আর হচ্ছে সিজনাল ভেরিয়েশনটা আমরা বঙ্কিয়াল অ্যাজমাতে পাই, কিন্তু সিওপিডি তে কোনো মানে ডায়রিনাল আর সিজনাল ভেরিয়েশনটা এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে অ্যাবসেন্স অফ ডায়রিনাল ভেরিয়েশন এন্ড সিজনাল ভেরিয়েশন, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, তারপরে আচ্ছা এখানে তো পজিটিভ স্মোকিং হিস্ট্রি মাস্ট বি থাকতে হবে, প্রেজেন্ট থাকতে হবে। আচ্ছা, এটা আপনি লাস্টে বললেন, বিকজ স্মোকিং হিস্ট্রি থাকলে অ্যাজমা হবে না এটা বলা যাবে না। হ্যাঁ, আমরা জানতে চাচ্ছি যে এটা কেন অ্যাজমা না, এটা আমি জানতে চাচ্ছি। স্যার ব্যারেল শেপ চেস্ট থাকবে, ইয়েস, কফটা স্যার মিউকয়েড থাকবে, সেখান থেকে স্যার পুরুলেন্ট হতে পারে। আচ্ছা স্যার তারপরে স্যার আমরা মিড ক্লাভিকুলার লাইনে 7th ইন্টারকোস্টাল রিব বরাবর, ওখানে স্যার 7th ইন্টারকোস্টাল স্পেস বরাবর হচ্ছে স্যার একটা ডালনেস পেতে পারি। একটু বলেন তো আরেকবার, ওই যে লো ডাউন লিভার ডালনেস। জি স্যার। তাহলে আপনি বলেন লিভার ডালনেস ইজ শিফটেড ডাউনওয়ার্ডস, অসুবিধা কি? হ্যাঁ, সমস্যা নেই। শোনেন, এটা অ্যাকচুয়ালি কি, আপনি যে স্পুটামের কথাটা বললেন, স্পুটাম আসলে অ্যাজমা সিওপিডি দুইটাতেই মিউকয়েড স্পুটাম হয়, এবং যদি আপনার এটার উপরে একটা ইনফেকশন হয়ে সিভিয়ার অ্যাটাক হয়, তখন অ্যাজমাতেও পুরুলেন্ট হতে পারে, সিওপিডি তেও পুরুলেন্ট হতে পারে। সো ইট ডাজ নট ডিস্টিংগুইশ বিটুইন দ্য টু। এখন অ্যাজমাতে যদিও সাধারণত ভাইরাল ইনফেকশনটা বেশি হয়, পুরুলেন্স কম হয়, আর সিওপিডি তে সাধারণত ব্যাকটেরিয়াল ইনফেকশন বেশি হয়, পুরুলেন্স বেশি হয়। এটা ঠিক, বাট আপনাদের লেভেলে আমার মনে হয় স্পুটামের ক্যারেক্টারিস্টিক দিয়ে আলাদা করতে যাওয়াটা একটু বেশি অ্যাডভেঞ্চারাস হয়ে যাবে। রাদার আপনি খুব বেসিক জিনিসগুলোতে থাকেন। একটা হচ্ছে অ্যাবসেন্স অফ সিজনাল ডায়রনাল ভেরিয়েশন, তারপর হচ্ছে অ্যাবসেন্স অফ আর হচ্ছে প্রেজেন্স অফ ব্যারেল শেপ চেস্ট, তারপর হচ্ছে লো ডাউন লিভার ডালনেস এন্ড ইম্পালপেবল এফেক্টস বিট। আপনি এই কয়টার মধ্যে থাকেন, তাইলে আমার মনে হয় একদম খুব সিম্পলের মধ্যে হয়ে যাবে। বেশি জিনিসে যেতে গেলেই প্রবলেম। স্যার এজ হবে না স্যার? এজ অবভিয়াসলি এজ, থ্যাংক ইউ ভেরি মাচ। এজ অফ অনসেট, এটা অনসেট হচ্ছে 40 এর পরে, অ্যাজমার অনসেট হয় 20 এর আগে, 10 এর দিকে ইউজুয়ালি হয়। সো আপনার এই পয়েন্টটা খুব স্ট্রং। পেশেন্টের সিম্পটম ওয়াজ অনসেট, সিম্পটম বিগ্যান ইন দ্য মিডল এজ। সো এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। থ্যাংক ইউ। আপনার নামটা একটু বলেন, যিনি এই কথা বললেন। নিখিল, দ্যাটস ভেরি গুড, দ্যাটস ভেরি গুড। এজ অফ অনসেট, এটাও খুব ভালো বলেছেন।
স্যার পশ্চারের কথা কি বলবো আমরা স্যার? পশ্চারের কথা বলবেন, যদি হার্ট ফেলিউর কেন না তখন বলি। এখন তো অ্যাজমা নিয়ে কেন না বলছি। এখন যদি কেউ প্রশ্ন করে why this is not heart failure, তখন আপনি বলবেন the symptoms does not change with posture and there is no crepitation। ঠিক আছে, তখন বলবেন। হার্ট ফেলিউর কি থাকে? লাংসে ক্রেপিটেশন, আর অ্যাজমা সিওপিডি থাকে রংকাই, তাই না? তো যদি বলে এটা হার্ট ফেলিউর না কেন, উত্তর হচ্ছে পেশেন্টের সিমটমের সাথে আপনার পশ্চারের কোনো রিলেশন নাই। হার্ট ফেলিউরের সিমটমটা আফটার লাইং ডাউন দে ওয়ার্সেন, বাট ইন সিওপিডি there is no such thing. Another thing is, in heart failure we expect crepitations, in COPD we expect ronchi, here we have found ronchi, so that is why it is COPD not heart failure। ঠিক আছে জি। আগে ইকোটা চলে যাওয়া, আমার কথা বলতে সুবিধা হচ্ছে। আগে যে কিভাবে কথা বলছিলাম, এই আমি সিওপিডি বলতে গেলে ওই পি বলতে বলতে আমার কানের মধ্যে সিও আসতো, বুঝতে পারছেন? বিভৎস অবস্থা। যাও, ঠিক হয়েছে। ওকে, so these are the points in favor of COPD and why this is bronchial asthma পক্ষে একটাই যুক্তি ছিল, দুটো, একটা হচ্ছে ডিসনিয়া আর এই যে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের সাইন গুলো কিন্তু অ্যাজমাতেও থাকবে। দ্যাট ইজ ওয়াই সিওপিডি এর খুব ক্লোজলি হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা। বাট এগেইন দেয়ার আর ডিফারেন্সেস। আমার এই পেশেন্ট কেন ব্রঙ্কিয়াল অ্যাজমা না, ও যেটা বললো যে অনসেট এট মিডল এজ, দেন হিস্ট্রি অফ স্মোকিং, ওকে ফাইন, এটা দিলে আসলে খুব ইম্পর্টেন্ট না, কারণ ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্টও স্মোক করতে পারে। ইম্পর্টেন্ট থিং ইজ নো ডায়াগনাল সিজনাল ভ্যারিয়েশন এন্ড নো ফ্যামিলি হিস্ট্রি। আপনি যদি জিজ্ঞেস করেন যে এখানে এটা সিওপিডি এটা অ্যাজমা না, সবচেয়ে স্ট্রং পয়েন্ট কোনটা, আমি বলবো সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে মিডল এজ, ডায়াগনাল ভ্যারিয়েশন, সিজনাল ভ্যারিয়েশন। এই দুইটার থেকে অনেক স্ট্রং পয়েন্ট এই তিনটা। আমি নেক্সট টাইম স্লাইড বানানোর সময় এগুলোর উপরের দিকে রাখবো, দাঁড়া এই স্মোকিং আর ফ্যামিলি হিস্ট্রি নিচে পাঠাতে হবে। ওকে, পয়েন্টস ইন দ্য ফেভার ওয়াই এটা হার্ট ফেলিউরের সাথে কি মিল ছিল? একটাই মিল ছিল, ডিসনিয়া, বাট ডিফারেন্স আছে। একটা হচ্ছে গিয়ে আপনার সিম্পটম ইজ নট এফেক্টেড উইথ পোস্টার, নাম্বার 2 অ্যাবসেন্স অফ ক্রেপিটেশনস। ওকে, এই কারণে আপনার এগুলা এই দুটো বলতে পারলেই আপনার পাস হয়ে যাবে। এগুলা অ্যাড করতে পারেন নওরা জেবি নোইডেমা, এটা বলতে পারলে এটাই আসলে মেন্টালি এক্সামিনার খুঁজে যে আপনি এই জিনিসটা জানেন কিনা। হার্টে সরি লাং এক্সামিন করে যদি ক্রেপস পান তাহলে এটা ইউজুয়ালি হার্ট ফেলিউর, আর লাং এক্সামিন করে যদি রংকাই পান তাহলে এটা ইউজুয়ালি অ্যাজমা অর সিওপিডি। সো সিওপিডি তে এখন আপনি স্টপ করলেন, কি কি টেস্ট করতে চান একজন বলেন দেখি। স্যার সিবিসি। আচ্ছা দাঁড়ান, যিনি বলবেন তার নামটা আগে বলেন। স্যার শামা। জি শামা, এবার আপনি বলেন কি কি করবেন। স্পাইরোমেট্রি করব। সিবিসি বললেন যে করবেন না? জি স্যার। সিবিসি করবেন না স্পাইরোমেট্রি করবেন? স্যার স্পাইরোমেট্রি করে তারপর গোল্ড সিবিসি স্ট্যান্ড। করবেন। ব্লাড কাউন্টটা করব। আচ্ছা, আর কি স্যার করবেন? কমপ্লিট ব্লাড কাউন্টটা করব, কারণ পলিসাইথেমিয়া পাবো। আচ্ছা, স্যার আগে স্যার একটা টেস্ট Yes, এখন যিনি এক্সারসাইজ বললেন ওনার নামটা একটু বলেন। কে বললেন? স্যার নাইয়ান বলছেন। যে নাইনের কথা তো আমি একটু আগাতে চাই, যে আমার মনে হয় আপনি আসলে যদি স্পাইরোমেট্রি বলেন কেউ মাইন্ড করবে না, এক্সরে বললেও কেউ মাইন্ড করবে না, সিবিসি বললেও মাইন্ড করবে না। এটা আপনার স্টাইল, আপনি কিভাবে ডিফেন্ড করবেন নিজেকে। আপনি যেটা বলবেন আপনার উত্তরটাকে যদি আপনি ওই মোমেন্টে বুদ্ধি দিয়ে ডিফেন্ড করতে পারেন তাহলে ইউ উইল ডেফিনেটলি পাস। সো আমার মতে ফার্স্ট স্টেপ হওয়া উচিত একটা এক্সরে। কেন বলছি, এই যে আপনার ডিডি হচ্ছে অ্যাজমা আর অ্যাজমা আর হার্ট ফেলিউর। সো আপনি যদি একটা এক্সরে করেন আপনি কিন্তু ইজিলি এটা সিওপিডি না অ্যাজমা না হার্ট ফেলিউর বুঝতে পারছেন। যে আগে সূত্র, নরমাল থাকলে অ্যাজমা, হার্টটা বড় হলে হার্ট ফেলিউর, হার্টটা চিকন হলে সিওপিডি। খুব সিম্পল কিন্তু, তাই না? এরপরে আপনি এডিশনালি আপনি যদি করেন যে একটা সিবিসি করেন, ফাইন, আপনি করতে পারেন। সিবিসি তে আপনার এখানে বড়জন আপনি পলিসাইথেমিয়া পাবেন। আপনি খেয়াল করেন এই পলিসাইথেমিয়ার জন্য কিন্তু আপনার কোনো ট্রিটমেন্ট দেওয়ার নেই, তাই না? এই পলিসাইথেমিয়া নিজে থেকেই অক্সিজেন দিলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই পলিসাইথেমিয়ার কোনো ট্রিটমেন্ট লাগবে না। তাইলে আপনি আর কোনো ডায়াগনস্টিক ক্লুও কিন্তু নাই যে এটা অ্যাজমা কি সিওপিডি। ইয়েস, কোন অ্যাজমা পেশেন্টের সিবিসি করলে ইউসিনোফিল কাউন্ট বেশি হয়, বাট সবার না। সো সিবিসি থেকে আই থিংক ইটস বেটার যে আপনি যদি পেশেন্টকে একটা স্পাইরোমেট্রি করেন উইথ রিভার্সিবিলিটি টেস্ট। জি সিওপিডি আর অ্যাজমা এখানে একসাথে প্রেজেন্ট থাকতে পারে না।
জি, সেটা পারে, সেটা আপনার নামটা একটু বলেন। আচ্ছা, আমরা সামার প্রশ্নের উত্তরটা এই সিওপিডি যখন শেষ হবে লাস্ট স্লাইডের পরে দিব, হ্যাঁ, যেন প্যাচ না লাগে। ঠিক আছে? তাহলে এটা আমি যদি ভুলে যাই সামা মনে করাই দিবেন। হ্যাঁ, এই যে আমরা এখানে এখন শেষ হয়ে যাব এটার পরে। সো স্পাইরোমেট্রিক রিভার্সিবিলিটি এটা অ্যাজমার মতোই জিনিসটা। এই পয়েন্টগুলো মনে রাখেন, এটা কিন্তু আপনাদের এক্সট্রা ক্লাসে অবশ্যই মাহবুব স্যার পড়াবেন। সো এটা আমি এখন আর আগাচ্ছি না। এখানে সেম স্পাইরোমেট্রিক কিভাবে হেল্প করে দেখেন। ফার্স্ট স্টেপটা একদম সেম, অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ প্রুফ করতে হয় সেম রেশিও দিয়ে। দেন রিভার্সিবিলিটি দিয়ে আমরা প্রুফ করি এটা অ্যাজমা না সিওপিডি। অ্যাজমাতে যেরকম রিভার্সিবল ছিল, অর্থাৎ 200 ml এন্ড 15% ইমপ্রুভ হইতো FEV1 আফটার সালবিটামল নেবুলাইজেশন, এখানে সেটা হবে না। ঠিক আছে? এই যে দেখেন 15% এর কম অথবা 200 ml এর কম হলে যে কোনো একটা হলেই সিওপিডি। এখন বলেন সিওপিডি কে ট্রিটমেন্ট করবেন কিভাবে? কেউ একজন বলেন। স্মোকিং স্টপ করতে হবে এক নাম্বার। নাম্বার 1 স্টপ স্মোকিং, একদম এটা হলো এক নাম্বার ট্রিটমেন্ট, একদম খুব ভালো বলেছেন। তাহলে সিওপিডি পেশেন্টের এক নাম্বার অ্যাডভাইস হচ্ছে স্টপ স্মোকিং। দেন রেগুলার ইউজ অফ ইনহেলার। ব্রঙ্কোডাইলেটর। আচ্ছা, রেগুলার ইউজ অফ ইনহেলার। এখন কি সবাইকে সবসময় ইনহেলার দিবেন না কি দিবেন, ব্রঙ্কোডাইলেটর দিবেন? এখন এটা এই ব্যাপারটা একটু জানতে চাচ্ছিলাম যে আসলে অনেক রকম ওষুধ আছে না সিওপিডি তে, অ্যাজমা যেরকম বেশ অনেক রকম আছে, সিওপিডি তে তো প্রায় ওগুলা সবগুলাই তো ইউজ হয়, ওই একইগুলাই তো ইউজ হয় ঘুরাই ফিরে, তাই না? তো আপনি আমাকে একটু বলতে পারবেন কি, তাহলে আমি আসলে আপনি কোনটা দিয়ে কোনটা দিবেন, মানে সহজ করে কি কি বলতে পারেন, বা কোনটা দিয়ে দেখেছেন পরীক্ষার জন্য আপনারা কি বলতে চান? স্যার মাইল্ড যদি হয়, মাইল্ড কেসে আমরা শর্ট অ্যাক্টিংটা ইউজ করি। রাইট। আর একটু ট্রাবলসাম সিম্পটম হলে তখন আমি শর্ট অ্যাক্টিং অ্যান্টিকোলিনার্জিক আর হচ্ছে আর স্টেরয়েড। রাইট। আপনি জাস্ট একটু খেয়াল করেন, আমি এটা সহজ করে দিই আপনাকে। হ্যাঁ, পেশেন্টের যখন ট্রাবলসাম সিম্পটম হবে, ঠিক আছে, তখন আপনাকে ইউজ করতে হবে শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট এবং শর্ট অ্যাক্টিং অ্যান্টিকোলিনার্জিক কম্বিনেশন, যেটা হচ্ছে সালবিউটামল ইপ্রাট্রোপিয়াম কম্বিনেশন। ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে সহজ কথা। হ্যাঁ, এখন এটা হলো একটা রিলিভার ড্রাগের মতো, বাট অ্যাজমাতে আমরা যখন রিলিভার শব্দটা ইউজ করি, এখানে আমরা রিলিভার শব্দটা ইউজ করি না। আমরা এখানে যে ইউজ করি সিম্পটোম্যাটিক ড্রাগ ফর সিওপিডি। এটা আমি কখন করব, যখন when there is troublesome symptom, then we have to use inhaled short acting beta agonist and short acting anticholinergic, অর্থাৎ inhaled salbutamol with inhaled ipratropium, যেটা আমরা ওই নেবুলাইজারে ইউজ করেছিলাম ইপ্রাট্রোপিয়াম সালবিউটামল, সেটাই আমরা এখানে ইউজ করব ইনহেলার হিসেবে। যার সিম্পটম খুব ট্রাবলসাম, যার সিম্পটম পারসিস্টেন্ট, অথবা যার প্রায়ই অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি হয়, অর্থাৎ গত এক বছরের মধ্যে তার একবার একটা অ্যাকিউট এক্সাজারবেশন হয়েছে, তার ক্ষেত্রে আমরা কিছু রেগুলার ড্রাগ ইউজ করব। তার মানে প্রথমে যে ড্রাগগুলোর নাম বললাম, অর্থাৎ সিম্পটোমেটিক ড্রাগস, এগুলো আমরা রেগুলারলি ইউজ করব না। এগুলো আমরা কখন ইউজ করব, যখন পেশেন্টের বেশি সিম্পটম হবে, ওই সময়টায় ওই মুহূর্তটায় সিম্পটম কমানোর জন্য আমরা ইউজ করব। আর রেগুলার ড্রাগস গুলো আমরা কখন ইউজ করব, যখন তার এই ঘন ঘন সিম্পটম হয়, যখন তার সিম্পটমটা খুব বেশি হয়, অথবা গত এক বছরের মধ্যে তার একটা অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডির অ্যাটাক থাকে। যদি এই তিনটা শর্তের যে কোনোটা পূরণ করে, তাহলে আমরা তাকে শুধুমাত্র ওই অ্যাজ নিডেড ট্রিটমেন্টটা দিব না, আমরা ওটার পাশাপাশি একটা রেগুলার ট্রিটমেন্ট স্টার্ট করব। এখন রেগুলার ড্রাগের মধ্যে কি কি আছে? রেগুলার ড্রাগের মধ্যে আছে আপনার লং অ্যাক্টিং মাসকারিনিক অ্যান্টিকোলিনার্জিক, যেটাকে বলা হয় টিওট্রপিয়াম। তারপরে আছে লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট, আমি বলবো এটা সালমেটেরল আছে, ফরমোটেরল আছে, যেটা খুশি আপনি ইউজ করতে পারেন, একটা মনে রাখেন নাও। দেন লং অ্যাক্টিং, তারপরে আছে হচ্ছে ইনহেলড কর্টিকোস্টেরয়েড, যেরকম বুডেসোনাইট অথবা বেক্লোমিথাসন, যে কোনো একটা আপনি নাম একটা একটা করে মনে রাখেন। ঠিক আছে? কিছু ওরাল এজেন্টস আপনি ইউজ করতে পারেন, যেমন কি ওরাল এজেন্টস ইউজ করতে পারেন দেখি একটু বলি শুনি। সিওপিডিতে ডক্সিফাইলিন, যেটা হচ্ছে জ্যান্থিন ডেরিভেটিভ, তাই না? ডক্সিফাইলিন ইউজ করতে পারি। আর
প্রেডনিসোলোন। আচ্ছা, প্রেডনিসোলোনটা আপনার এটা নট ফর রেগুলার ইউজ। হ্যাঁ, প্রেডনিসোলোনটা আমরা সাধারণত অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি হলে ভেরি শর্ট ডিউরেশন অফ অ্যাকশন দেই। রেগুলার ইউজে প্রেডনিসোলোন দেওয়া ঠিক হবে না। আচ্ছা, আপনাদেরকে আমি একটা থ্যাঙ্কস দিব যে আপনারা অ্যাটলিস্ট মন্টিলিউকাস বলেননি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। মন্টিলিউকাস হ্যাজ নো রোল ইন সিওপিডি, এটা শুধুমাত্র অ্যাজমাতেই কাজ করে। এজন্য আপনাদেরকে ধন্যবাদ। আরেকটা ড্রাগ আছে রোফ্লুমিলাস্ট। হ্যাঁ, ফসফরাস ইনহিবিটর। হ্যাঁ, ইয়েস, ফসফোডাইএস্টারেজ 4 ইন্ডিকেটর রোফ্লুমিলাস্ট, সেটা আপনি ইউজ করতে পারেন। রোফ্লুমিলাস্ট সেটা তো এটা আমি বলবো যে আমি কিন্তু আপনাদের স্লাইডে রাখি নাই এই জন্য যে প্যাচ লাগানো দরকার নেই। আপনি যদি এই চারটা বলেন দ্যাটস গুড এনাফ, পাস হয়ে আরো বেশি মার্কস আসবে। আরেকটা জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট থিং ইন সিওপিডি, অ্যাডভান্স সিওপিডি পেশেন্টস, দ্যাটস যেটা হচ্ছে লং টার্ম অক্সিজেন থেরাপি। অর্থাৎ লো ডোজে 1 থেকে 2 লিটার ডোজে অক্সিজেন দিনে 12 থেকে 18 ঘন্টা আপনি দিয়ে রাখবেন। ইট অ্যাকচুয়ালি ইমপ্রুভস দ্য লাং ফাংশন, it improves the overall body metabolism and it reduces the mortality of COPD. এটাকে বলা হয় LTOT, লং টার্ম অক্সিজেন থেরাপি। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। খেয়াল করেন অ্যাজমাতে কিন্তু এরকম কোনো বস্তু নাই এইসব জিনিস দেওয়ার মতো। সো আমাদের ট্রিটমেন্ট অফ সিওপিডির মধ্যে কিন্তু 4টা কম্পোনেন্ট। একটা হচ্ছে স্টপ স্মোকিং, আরেকটা হচ্ছে সিম্পটোমেটিক ড্রাগস ফর ট্রাবলসাম সিমটমস, দেন রেগুলার ড্রাগস ফর সিভিয়ার সিমটমস, and long term low flow oxygen therapy, LTOT, long term oxygen therapy for advanced cases. এটা বাসায় বসে বসে সিলিন্ডার বা অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়ে দেওয়া যাবে। আচ্ছা, তো সিওপিডি শেষের দিকে আমরা চলে আসছি প্রায়। অ্যাজমার মতো সিওপিডিরও একটা অ্যাকিউট অ্যাটাক হয় যেটাকে আমরা বলি অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি। ইটস অলমোস্ট লাইক অ্যাজমা, বাট এখানে যেটা হয় সেটা হলো এখানে রেসপিরেটরি ফেলিউরটা হয় টাইপ 2 রেসপিরেটরি ফেলিউর। তো আপনারা কি জানেন টাইপ 1 আর টাইপ 2 রেসপিরেটরি ফেলিউরের বেসিক ডিফারেন্স কি? একটু জানলে একটু টাইপ বলেন। 2 যেটা সেটা হচ্ছে হাইপোক্সিয়া অ্যালং উইথ হাইপারক্যাপনিয়া থাকবে, আর টাইপ 1 যেটা সেটা শুধু হাইপোক্সিয়া থাকবে। খুবই চমৎকার বলেছেন। আপনি কি, আপনার নাম কি? শিমু। শিমু। আচ্ছা, এটা আরেকজন, নট শামা। আচ্ছা, আপনি আমাদেরকে একটু বলেন যে টাইপ 1 এবং টাইপ 2 রেসপিরেটরি ফেলিউর, এটা তো আপনি হাইপোক্সিয়া হাইপারক্যাপনিয়া আর্টেরিয়াল ব্লাড গ্যাস দেখে বের করতে পারবেন। ক্লিনিক্যাল এক্সামিনেশন করে টাইপ 1 এবং টাইপ 2 রেসপিরেটরি ফেলিউর কি ডায়াগনোসিস করা যায় কিনা, যদি করা যায় কিভাবে করা যায়, যদি কেউ বলতে পারেন। এটা নট অনলি ফর শিমু, কেউ বলতে পারলে আপনি নাম বলে আনসারটা বলেন। সায়ানোসিস স্যার। এটা আচ্ছা, এটা হচ্ছে এটা কি বললেন? প্রণব, হ্যালো। জি স্যার। হ্যাঁ, সায়ানোসিস দেখে কি, সায়ানোসিস সেন্ট্রাল না পেরিফেরাল? স্যার সেন্ট্রাল সায়েন্স। সেন্ট্রাল সাইনাসিস আচ্ছা, না 1 আর 2 কিভাবে আলাদা করবেন সেটা বলেন। সায়ানোসিস কি 1 এ থাকবে না 2 এ থাকবে? হাইপোক্সিয়াটা টাইপ 2 এর ক্ষেত্রে আরেকটা করা যায় সেটা হচ্ছে স্যার ওয়ার্ম পেরিফেরি প্লাস হচ্ছে বাউন্ডিং পালস প্লাস ফ্ল্যাপিং চেমো। ফ্যান্টাস্টিক। শুনেন, হার্ট রেসপিরেটরি ফেলিউর মানেই হচ্ছে হাইপোক্সিয়া, আর হাইপোক্সিয়া মানেই হচ্ছে সেন্ট্রাল সায়ানোসিস। সো 1 হোক আর 2 হোক সেন্ট্রাল সায়ানোসিস থাকবেই। এখন সাথে যদি হাইপারক্যাপনিয়া থাকে তাহলে কিন্তু অ্যাডিশনাল সাইন থাকে। ও যেটা বললো, এখন আপনি কে বলেছেন, আপনার নামটা বলেন একটু প্লিজ। স্যার সৌমিক রহমান। শ্রমিক। তো শ্রমিক যেটা বললো, আসলে আমি কাউকে এখানে দেখতে পাচ্ছি না আমার সামনে স্লাইড দেয়, এই জন্য আমি নাম একটু একটু করে মনে রাখছি। তো টাইপ 2 তে আপনি সাথে এই যে ওয়ার্ম পেরিফেরি, আপনি তার যদি হাতের পামটা ধরেন তখন দেখবেন এটা ওয়ার্ম হয়ে আছে, বাউন্ডিং পালস অর্থাৎ হাই ভলিউম পালস হয়ে আছে, এবং সাথে ফ্ল্যাপিং ট্রেমর। এই তিনটা জিনিস শুধু টাইপ 2 তে থাকবে, টাইপ 1 এ থাকবে না। তো এইভাবে কিন্তু টাইপ 1 এবং টাইপ 2 আমরা আলাদা করতে পারি। ঠিক আছে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু মাথায় রাখেন। তো এরকম টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর, জি কিছু বলছিলেন? তো এই সেম সিওপিডি যেটা অ্যাকিউট এক্সাজারবেশন হলে সাডেন সিভিয়ার ডিসনিয়া, ট্রিটমেন্ট কিভাবে করবেন অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি বলেন, একজন বলে ফেলেন। হাউ টু ট্রিট, কি বলেন বলেন। অক্সিজেন
পেনিসিলিন কন্টিনিউ করব, হ্যাঁ। তারপর ব্রঙ্কোডাইলেটর দিব, আচ্ছা। তারপর হচ্ছে ওরাল পেনিসিলিন, হুম। তারপর হচ্ছে স্যার এক বডি স্প্রে অ্যান্টিবায়োটিক চলবে, আচ্ছা। আর সাথে হচ্ছে ডায়াবেটিক্স দিব, আর স্যার আচ্ছা, এডিশনাল হচ্ছে ফিজিওথেরাপি। আচ্ছা, এবার আমার একটু প্রশ্ন আছে, কেন ডায়াবেটিক্স দিবেন? যদি স্যার পেরিফেরাল কোনো এডিমা থাকে তাহলে। আপনার পেশেন্টের তো পেরিফেরাল এডিমার কথা কেউ বলে নাই, পেশেন্ট হচ্ছে অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি। হ্যাঁ, আপনার পেশেন্টের সাথে কোর পালমোনেল আছে, এটা তো কেউ বলেই নাই। তো ডায়াবেটিসের ব্যাপারটা হঠাৎ করে কেন আসলো? আপনার অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডির মধ্যে কোনো ডায়াবেটিক্সের কোনো ব্যাপার স্যাপার নাই। অনেক সিওপিডি পেশেন্টেরই সাথে কোর পালমোনেল থাকে, তাই না? তো তাদের আপনি তখন এটা করার জন্য, ইডেমা কমানোর জন্য তখন আপনি তাকে ডায়াবেটিক্স দিতে পারেন, বাট আদারওয়াইজ নট ম্যান্ডেটরি। 2 নাম্বার হচ্ছে আপনি আরেকটা কথা বলছিলেন চেস্ট ফিজিওথেরাপি দিবেন। এটা কি আপনাদের রেসপিরেটরি মেডিসিন থেকে পড়ানো হয়েছে চেস্ট ফিজিওথেরাপি দিব সিওপিডিতে? এটা আমরা কোথায় পেলেন, এটা একটু বলুন তো। আই হ্যাভ টু বি ক্ল্যারিফাইড, আমার জানতে হবে। এখন এটা যদি খুব রিলায়েবল কোনো লোক বলে থাকেন, আমি তার সঙ্গে জিজ্ঞাসা করবো অবশ্যই আপনারা বলার পরে, তাহলে আপনাদের পরীক্ষায় এই অ্যান্সারটা রাখা হবে। আর যদি আপনারা বলেন না কোনো একটা গাইডে পেয়েছি, তাহলে অ্যান্সারটা রিমুভ করে আপনাদের কারেক্ট করা হবে। এখন আপনাদেরকে আমার সাথে আপনার লুকোচুরি খেলে কোনো লাভ নাই, আপনি সোজা উত্তর দেন। আপনারটা কি অ্যান্সার আমি রাখবো কি কারেক্ট করবো, কারণ আপনাকে ঠিক করার আমার এটাই সময়। পরীক্ষায় তো আর ঠিক করে লাভ নাই। পরীক্ষার দিন কোথায় পেয়েছেন চেস্ট ফিজিওথেরাপি? ওইটা স্যার গাইডে ছিল স্যার। তাহলে আপাতত আমরা কনফিউশনে না যাই, রিমুভ ইট। ঠিক আছে, এটা সবাই ডিলিট করেন এই লাইন। হ্যাঁ, কোনো দরকার নেই। চেস্ট ফিজিওথেরাপি যেটা বলি আমরা, সেটা কাজে লাগে হচ্ছে দুইটা ডিজিজে, একটা হচ্ছে লাং অ্যাবসেস আর একটা ব্রঙ্কিয়াইটিস। এটার জন্য এই অ্যাজমা সিওপিডি চেস্ট ফিজিওথেরাপি কোনো ব্যাপার স্যাপার নাই। তো তাহলে আমাদের ডায়াগনোসিস যে হবে এটা হচ্ছে আপনি ঠিক সেম বলবেন, পেশেন্ট শুড বি অ্যাডমিটেড ইন হসপিটাল, then oxygen should be given and rested in proper position. Oxygen should be given at low flow, এই জিনিসটা মাথায় রাখেন। এখানে কিন্তু হাই ফ্লো অক্সিজেন দেওয়া যায় না। তারপরে কি বলবেন, নেবুলাইজেশন উইথ সালবিউটামল এন্ড ইপ্রোপিয়াম, দেন শর্ট কোর্স ওরাল স্টেরয়েড বা শর্ট কোর্স স্টেরয়েড, আপনি ওরাল দেন আইভি দেন অসুবিধা নাই, শর্ট কোর্স স্টেরয়েড। ফাইনালি একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। আর if the patient cannot is not do not respond to this treatment, then patient should be referred to ICU for artificial ventilation. এতটুকু যদি আপনি বলে ফেলেন, তাহলে আপনার পাস নেওয়া অনার্স সুনিশ্চিত হয়ে যাবে। সুতরাং এই অল্প কথা লিখবেন তো পাস খাবেন। আর পরীক্ষা অনেক অনেক লেখা হয়, এত মেডিসিন পরীক্ষায় অ্যাটলিস্ট আপনাদের এক্সট্রা পেজ লাগার মতো কোনো পরীক্ষা হয় না। আপনারা তো কি লেখেন আমরা বুঝান তো একটু, কোশ্চেন গুলো তো সব ছোট ছোট থাকে, এটা তো লেখেনটা কি তাহলে? দিয়ে বলে যে দিস ইজ এ কেস অফ, এটা হচ্ছে একটা অ্যাকিউট হার্ট ফেলিউরের কেস। ওকে, এই পেশেন্টের কজ জানার জন্য তুমি কি হিস্ট্রি নিবা, এই পেশেন্টের কি 3টা কমপ্লিকেশন হতে পারে লেখো। দুইটা জিনিস লিখতে 1 পৃষ্ঠা লাগার কথা না, লোকজন নাকি 6-7 পৃষ্ঠা করে লেখে। একটা পরীক্ষা কোশ্চেন থাকে 2-3 মার্ক, প্রাইম মার্কের, প্রাইম মার্কের জন্য 8 পৃষ্ঠা লেখে কি বুঝতো আপনারা করতে পারলেন। সো দিস ইজ এই জিনিস লো ফ্লক্স আমাদের হতে পারে অ্যাজমা থাকতে পারে না। উত্তর হচ্ছে দুইটাই ঠিক। আসলে উত্তর দুটো মানে তো একই জিনিস, একই প্রশ্ন, যে একটা পেশেন্ট যার অ্যাজমা ছিল, ইফ দ্য শব্দ বলবেন না করো এই যে হচ্ছে গিয়ে
ট্রিটমেন্ট স্যার শোনা যায় না। স্যার ওইখানে সম্ভবত নেটে সমস্যা হচ্ছে। ডাটা দিয়ে করতে হবে, কিচ্ছুই শোনা যাচ্ছে না। না স্যারের ওইখানে সমস্যা হচ্ছে কারণ আমাদের হ্যাঁ সবারই স্যারের ওখানে প্রবলেম। having sign হ্যালো হ্যালো স্যারের ওখানেই বাইজা গেছে। okay you হ্যালো হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো হাই হ্যালো স্যারদের কলেজে নেট প্রবলেম, শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো পিপি হ্যালো হ্যালো এই হ্যালো হ্যালো করার কিছু নেই, কলেজে নেটের প্রবলেম। স্যার আবার জয়েন করবে যে কোনো সময়, দেন শুনবে এগুলো। হ্যালো ফ্রম এই এমনি কিন্তু রেকর্ড হইতেছে ঠিক আছে। হ্যাঁ আরেক কথা, রেকর্ড হচ্ছে। According to Wikipedia, স্যার না পড়াই যা যাচ্ছে। chronic obstructive pulmonary disease is the name for a group of lung conditions that cause breathing difficulties. It includes emphysema, damage to the air sacs in the lungs,